হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল মোশারেফ সায়েন্স বুস্টারে। আমরা আজকে পড়তে চলেছি যে দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় তাপের ঘটনাসমূহ। তো তাপের ঘটনাসমূহ থেকে আমি প্রথম অধ্যায়টা প্রথম পাঠটুকু পড়িয়েছি, মানে কঠিন পদার্থের যেটা প্রসারণ ছিল সেটা পড়াইছি। তো আজকে আমরা পড়তে চলেছি তরল পদার্থের প্রসারণ এবং গ্যাসীয় পদার্থের প্রসারণ। দেখো, তরল পদার্থ, তো আমরা তরল পদার্থ অনেকগুলো জানি, জল, দুধ, কেরোসিন তেল। তা তরল পদার্থকে কিন্তু তরল পদার্থের নির্দিষ্ট দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নেই। যখন যে পাত্রে রাখা হয় তখন সেই পাত্রের আয়তন ধারণ করে। এই জন্য তরল পদার্থের ক্ষেত্রে শুধুমাত্র আয়তন প্রসারণ গুণাঙ্ক পাওয়া যাবে। তরল পদার্থের ক্ষেত্রে কোনো দৈর্ঘ্য বা কোনো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কিন্তু পাওয়া যাবে না। যে কোনো তরল পদার্থকে যদি আমরা উত্তপ্ত করতে চাই, অবশ্যই মাথায় রাখবে যে কোনো পাত্রে রেখে কিন্তু উত্তপ্ত করতে হয়, কারণ পাত্র ছাড়া কিন্তু তরল পদার্থকে উত্তপ্ত করা সম্ভব নয়। মনে করো আমরা একটা পাত্র নিলাম, ভালো করে মাথায় রাখো। মনে করো একটা এইরকম পাত্র নিলাম, সে যে কোনো মাপের পাত্র হইতে পারে। এবার বোঝো কি ঘটনা হচ্ছে। আমরা যখন এখানে কোনো তরল পদার্থ নিয়ে উত্তপ্ত করব, তাহলে এই তরল পদার্থকে যখন আমরা নিচ থেকে তাপ দেবো, ভালো করে বোঝো, যখন তাপ দেবো তাপের প্রভাবে তরল পদার্থর তো প্রসারণ হবে, তার সঙ্গে কি হবে, পাত্রটিরও প্রসারণ হবে। কি তাই তো? তাহলে তরল পদার্থকে যেহেতু কোনো পাত্রে রেখে উত্তপ্ত করতে হয়, এই জন্য তরল পদার্থের প্রসারণের সঙ্গে সঙ্গে পাত্রটিরও প্রসারণ হবে। এবার ঘটনা হলো, যদি আমরা পাত্রের প্রসারণ যদি হিসাবে ধরি, তাহলে তরল পদার্থের সঠিক কতটা প্রসারণ হলো সেটা পাবো। আর তরল পদার্থের সঠিক কতটা প্রসারণ হলো সেটাকে বলা হয় তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। কিন্তু যদি আমরা পাত্রের প্রসারণ হিসেবে না ধরি, তাহলে কিন্তু আমরা সঠিক মানটা পাবো না। এই জন্য সেটাকে বলা হয় তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক। তাহলে তরলের ক্ষেত্রে আমরা সবসময় কত ধরনের প্রসারণ গুণাঙ্ক পাওয়া যাবে? দুই ধরনের। একটা হলো প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, আর একটা হবে প্রকৃত প্রসারণ গুণাঙ্কের লেখা হয় গামা আর দিয়ে, এবং আপাত প্রসারণ গুণাঙ্ক এটাকে লেখা হয় গামা এ দিয়ে। আর তাহলে তরলের ক্ষেত্রে দুই ধরনের প্রসারণ গুণাঙ্ক পাওয়া যাবে, একটা হলো প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, একটা হলো আপাত প্রসারণ গুণাঙ্ক। যদি পাত্রের প্রসারণ হিসেবে ধরা হয়, তাহলে তরলের সঠিক কতটা প্রসারণ হলো সেটা পাওয়া যাবে, সেটাকে বলা হয় তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। যদি পাত্রের প্রসারণ আমরা হিসাবে না ধরি, তাহলে কিন্তু সঠিক মানটা পাওয়া যাবে না, এটাকে বলা হয় তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক। এই জন্য তরলের ক্ষেত্রে সর্বদা দুই ধরনের প্রসারণ গুণাঙ্ক পাওয়া যায়। এবার কোশ্চেন অনেক সময় দেয় যে তরলের প্রকৃত এবং আপাত প্রসারণ গুণাঙ্কের মধ্যে তাহলে কোনটি তরলের নিজস্ব ধর্ম হবে? প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। কেন তরলের নিজস্ব ধর্ম হবে? কারণ প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মান আমরা যে কোনো উপাদানের পাত্রের ক্ষেত্রে মান বের করি না কেন, সেটা তামা হইতে পারে, সীসা হইতে পারে, অ্যালুমিনিয়াম হইতে পারে, সব ক্ষেত্রেই প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মান কখনোই চেঞ্জ হবে না, মানে একই থাকবে। এই জন্য প্রকৃত প্রসারণ গুণাঙ্ককে তরলের নিজস্ব ধর্ম বলা হয়। কিন্তু আপাত প্রসারণ গুণাঙ্কের মান, যেহেতু বিভিন্ন উপাদানের পাত্রের প্রসারণ বিভিন্ন, তাই প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মান তামার পাত্রে কিন্তু একরকম হবে, অ্যালুমিনিয়ামের পাত্রে একরকম হবে, বা অন্য যে কোনো উপাদানের পাত্রে আমরা নেই না কেন, সেটা আপাত প্রসারণ গুণাঙ্কের মান কিন্তু বিভিন্ন রকম হবে। তাহলে এবার কোশ্চেন হলো, তরলের প্রকৃত এবং আপাত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কি সম্পর্ক? তরলের প্রকৃত এবং আপাত প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক হলো প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান সমান আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের প্রসারণ গুণাঙ্ক। ভালো করে বোঝো, পাত্রের প্রসারণ গুণাঙ্ক। তার মানে গামার সমান সমান গামা এ প্লাস গামা জি। গামা জিটা কি? গামা জি হলো পাত্রের প্রসারণ গুণাঙ্ক। তাহলে দেখো, গামা আর এর মান গামা এ প্লাস গামা জি দুইটা জিনিসের যোগফলের সমান। এই জন্য গামা আর এর মান কিন্তু অবশ্যই গামা এর থেকে বেশি হবে। এই কারণে তোমাদের একটা কোশ্চেন দেয় যে তরলের প্রকৃত এবং আপাত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটির মান বেশি? তাহলে অ্যান্সার হবে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। কোনটি তরলের নিজস্ব ধর্ম? সেটা হবে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক।
তার মানে আমরা গামা গামা আর বাই গামা এর মান যদি বের করি সেটা কিন্তু গ্রেটার দেন কত হবে 1 হবে। তাই এই কোশ্চেনগুলো কিন্তু অনেক সময় শর্ট কোশ্চেন দেয়, এটা একটু ভালো করে পড়বে। এবার তরল পদার্থের প্রসারণ কোথায় কোথায় দেখা যায় ভালো করে বোঝো। তরল পদার্থের প্রসারণের উদাহরণ কি, আমরা যে বাড়িতে থার্মোমিটার ব্যবহার করি জল মাপার ক্ষেত্রে, সেখানে কিন্তু থার্মোমিটারের ভেতর কি থাকে, পারদ। তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখা যায়, কারণ তাপের প্রভাবে পারদের প্রসারণ হয়, সেই প্রসারণকে কাজে লাগিয়ে কিন্তু আমরা শরীরের তাপমাত্রা মেপে থাকি। তাহলে এই যে তরল পদার্থের সেখানে প্রসারণ হচ্ছে। এছাড়াও কোনো তেলের ট্যাঙ্কিতে মনে করো তেল ভর্তি আছে, সেটা মনে করো ঠান্ডা তেল দিয়ে ভর্তি আছে, এবং যখন রোদ ওঠে দেখা যায় তেলটার প্রসারণ বেশি হওয়ার জন্য কিছু তরল আস্তে আস্তে ট্যাঙ্কির মুখ দিয়ে বাইরে বেরিয়ে যায়। তাহলে এগুলো হলো তরল পদার্থের প্রসারণের উদাহরণ। এবার আমাদের তাহলে সংজ্ঞা কি, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সংজ্ঞা একক তাহলে কি হবে, শোনো, তোমাদের এর আগে যেরকম সংজ্ঞা পড়ছো তাহলে তোমরা সেগুলোই করতে পারো। প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। তাহলে এখানেও উষ্ণতা কত বৃদ্ধি করব, কোনো তরল পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি সি বৃদ্ধি করলে প্রতি একক প্রকৃত আয়তনে যে পরিমাণ প্রকৃত প্রসারণ ঘটে তাকে বলা হয় তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। এরও এসআই একক তাহলে কী হবে, এসআই একক হবে পার কেলভিন, আর সিজিএস একক হবে পার ডিগ্রি সি। অনুরূপভাবে তরলের আপাত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা কী হবে, আপাত প্রসারণ গুণাঙ্ক। তাহলে এক্ষেত্রেও কোনো তরল পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি সি বৃদ্ধি করলে প্রতি একক আপাত আয়তনে যে পরিমাণ আপাত প্রসারণ ঘটে সেটাকে বলা হয় তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক। হ্যাঁ, তাহলে এক্ষেত্রেও একক কিন্তু সেম হবে, এসআই একক এই পার কেলভিনই হবে, সিজিএস একক হবে পার ডিগ্রি সি। তার মানে আমরা যতগুলো এ পর্যন্ত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞাগুলো পড়লাম সব ক্ষেত্রেই কিন্তু এসআই একক এবং সিজিএস একক সেম হবে। হ্যাঁ, তাহলে এগুলো তরল পদার্থের প্রসারণের যে ঘটনাগুলো আছে সেগুলো আমি বললাম, এগুলো পড়বে। এবার গ্যাসের প্রসারণ গুণাঙ্ক আসি। গ্যাস, একটা জিনিস লক্ষ্য করো, গ্যাসের প্রসারণ গুণাঙ্ক। তাহলে গ্যাসীয় পদার্থ কিন্তু নির্দিষ্ট আকার বা ক্ষেত্রফল নেই, মানে দৈর্ঘ্যও নেই ক্ষেত্রফলও নেই। এই জন্য গ্যাসীয় পদার্থকে যখন যে পাত্রে রাখা হয় তখন সেই পাত্রের আকার আয়তন ধারণ করে। এই জন্য গ্যাসের ক্ষেত্রেও শুধুমাত্র তোমার আয়তন গুণাঙ্ক পাওয়া যায়। এবার একটা জিনিস লক্ষ্য করো, গ্যাসের ক্ষেত্রে কিন্তু আমরা অল্প একটু উষ্ণতা যদি বৃদ্ধি করি গ্যাসের আয়তন অনেকটা পরিমাণ বৃদ্ধি পায়। এই জন্য গ্যাসের প্রসারণ গুণাঙ্ক যখন আমরা সংজ্ঞাটা বলবো তখন আমাদের উষ্ণতা 1 ডিগ্রি সি বৃদ্ধি এই কথাটা না বলে তাহলে আমরা কি বলবো, দেখো গ্যাসের প্রসারণ গুণাঙ্কের বা গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক ভালো করে লক্ষ্য করো, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে বলছে স্থির চাপে, ভালো করে বোঝো, স্থির চাপে কোনো গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সি থেকে 1 ডিগ্রি সি বৃদ্ধি করতে হবে। এটা কিন্তু ভালো করে মাথায় রাখবে, কারণ অন্য সব ক্ষেত্রে আমরা কিন্তু বলছি উষ্ণতা কত 1 ডিগ্রি সি বৃদ্ধি করলেই হবে, কিন্তু গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা যখন আমরা বলবো তখন বলতে হবে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সি থেকে 1 ডিগ্রি সি বৃদ্ধি করলে প্রতি একক আয়তনে যে পরিমাণ আয়তন প্রসারণ ঘটে তাকে বলা হয় গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। এই গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান যে কোনো গ্যাসের ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট, এর মান হবে 1/273 পার ডিগ্রি সি। এটা ভালো করে মাথায় রাখবে। তাহলে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান হলো 1/273 পার ডিগ্রি সি। কিন্তু এখানে একটা কোশ্চেন দেয় যে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা যখন আমরা বলবো তখন প্রাথমিক উষ্ণতা কেন 0 ডিগ্রি সি নেওয়া হয়। কারণ একটা জিনিস লক্ষ্য করো, গ্যাস হলো এমন একটা টাইপের পদার্থ যে ক্ষেত্রে অল্প পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করলে আয়তন কিন্তু অনেকটা পরিমাণ বৃদ্ধি পায়। তাই এই ক্ষেত্রে আমাদের প্রাথমিক উষ্ণতা 0 ডিগ্রি নিয়ে তার সাপেক্ষে 1 ডিগ্রি সি উষ্ণতা বৃদ্ধি করা হয়। কিন্তু কঠিন বা তরলের ক্ষেত্রে এই রকম কোনো ব্যাপার নেই, উষ্ণতা 1 ডিগ্রি সি বৃদ্ধি করলেই হলো। কিন্তু গ্যাসের ক্ষেত্রে অবশ্যই উষ্ণতা 0 ডিগ্রি সি থেকে 1 ডিগ্রি সি বৃদ্ধি করতে হবে। হ্যাঁ,
এবার তাহলে কোশ্চেন, আমাদের গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের উদাহরণ কী কী? গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের উদাহরণ অনেক আছে। যেমন একটা বেলুনকে যদি আমরা ফুলিয়ে কিছুক্ষণ রৌদ্রে রেখে দিই, তাহলে দেখা যায় রৌদ্রের যে তাপের প্রভাবে বেলুনটির আস্তে আস্তে প্রসারণ হতে থাকে, এবং প্রসারণ হতে হতে একসময় কিন্তু বেলুনটি কী হয়, ফেটে যায়। বা আমরা সাইকেলের চাকায় হাওয়া দিয়ে যদি রৌদ্রে রেখে দেই, তাহলে একসময় দেখা যায় তাপের প্রভাবে সাইকেলের চাকার ভিতরে যে বায়ুটি আছে সেটার প্রসারণ হতে হতে সেটা একসময় কিন্তু আয়তন বৃদ্ধি পেতে পেতে ফেটে যেতে পারে। বুঝতে পারলি? তাহলে এই জিনিসগুলো কিন্তু একটু পড়বে। এবার গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান, এটা কিন্তু আমাদের বের করতে হবে। এবার তোমাদের এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে চার্চের সূত্রের সঙ্গে তুলনা করে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান নির্ণয় করো। আমি কোশ্চেনটা লিখে দিচ্ছি, বোঝো। চার্চের সূত্রের সঙ্গে সঙ্গে তুলনা করে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান নির্ণয় করো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ভালো করে পড়বে। চার্চের সূত্রের সঙ্গে তুলনা করে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান নির্ণয় করো। তাহলে আমরা ধরে নিলাম, মনে করি নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের স্থির চাপে 0 ডিগ্রি সি উষ্ণতায় আয়তন হলো V0। ভালো করে বোঝো, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 0 ডিগ্রি সি উষ্ণতায় আয়তন কত? V0। এবং টি ডিগ্রি সি উষ্ণতায় আয়তন হলো VT। তাহলে আমরা ধরে নিলাম 0 ডিগ্রি সি উষ্ণতায় আয়তন কত? V0, এবং টি ডিগ্রি সি উষ্ণতায় আয়তন VT। তাহলে চার্চের সূত্র থেকে পাবো, তাহলে কি পাবো? চার্চের সূত্র থেকে আমরা পাই VT সমান সমান V0 ইন্টু 1 প্লাস টি বাই কত? 273। ভালো করে মাথায় রাখবে, এটা তো আমরা চার্চের সূত্র থেকে অলরেডি দেখাইছি। চার্চের সূত্র থেকে আমরা তাহলে কি পাবো? VT সমান সমান V0 ইন্টু 1 প্লাস টি বাই 273। এবার গ্যাসের, ভালো করে লক্ষ্য করো, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা পি হলে, বা অনেক সময় শুধু গামা দিয়েও লেখা হয়, গামা পি হলে, তাহলে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা থেকে আমরা কি পাবো? VT সমান সমান V0 ইন্টু 1 প্লাস গামা পি টি। এটা হলো 2 নং। এবার আমরা যদি 1 নং এবং 2 নং সমীকরণ যদি কম্পেয়ার করি বা তুলনা করি, তাহলে কি পাবো? 1 নং ও 2 নং সমীকরণ তুলনা করে পাই। তাহলে দেখো তো কি পাবো? এখানেও VT আছে, এখানেও VT আছে বাদ, V0 বাদ, 1 বাদ, এখানে T আছে, T বাদ। তাহলে গামা পির মান কত হবে? 1/273। গামা পির মান হলো 1/273। এটাই আনসার। বা একক যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা কি পাবো? 0.00366। তাহলে এ মানটাও কিন্তু হতে পারে। তোমাদের একক যদি 2 দিয়ে 273 দিয়ে যদি ভাগ করি, তাহলে 0.00366 হবে। হ্যাঁ, তাহলে এটাই হলো গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান। তাহলে যে কোনো গ্যাসের ক্ষেত্রে কিন্তু গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান হবে 1/273 পার ডিগ্রি সি। খুব ভালো করে পড়বে। এবার আমরা আসি যে কঠিনের মধ্যে তাপ সঞ্চালন কিভাবে ঘটে। ভালো করে মাথায় রাখো, কঠিনের মধ্যে তাপ সঞ্চালন বা তরলের মধ্যে তাপের সঞ্চালন কিভাবে ঘটে। আমরা কোনো বস্তুকে যখন উত্তপ্ত করি, সেই তাপটা কি হয়? ধীরে ধীরে যে শীতল প্রান্তগুলো আছে সেগুলোতে কিন্তু পরিবাহিত হয়, আস্তে আস্তে চলে যায়, সেটাকেই বলা হয় তাপের সঞ্চালন। তা কঠিন পদার্থের ক্ষেত্রে দেখা যায় তাপের সঞ্চালনটা পরিবহন পদ্ধতিতে হয়। কি? পরিবহন। ভালো করে মাথায় রাখো, পরিবহন। কঠিন পদার্থকে আমরা যখন উত্তপ্ত করি, ভালো করে লক্ষ্য করো, কোনো একটা লোহা রডকে মনে করো উত্তপ্ত করতেছি, তাহলে দেখা যায় সেই তাপটা আস্তে আস্তে কি হয়? উষ্ণ প্রান্ত থেকে আস্তে আস্তে তাপটা শীতল প্রান্তর দিকে চলে আসে। তাহলে এক্ষেত্রে কিন্তু মাধ্যমের কণাগুলির কোনো স্থান পরিবর্তন হয় না। এবার
পরিচলন, পরিচলন দেখা যায় তরলের ক্ষেত্রে, পরিচলন। তাহলে কোনো তরল পদার্থকে যখন আমরা উত্তপ্ত করি তাহলে সেক্ষেত্রে দেখা যায় তাপটা কি হয়, যে পাত্রে আমরা তাপটা দিতে থাকি নিচের তরলটা আগে উত্তপ্ত হয়, সেটা আস্তে আস্তে উত্তপ্ত হলে উপরে উঠে যায়, উপরের ভারী তরলটা আস্তে আস্তে নিচে নেমে আসে। এইভাবে কিন্তু পরিচালন পদ্ধতিতে তোমার পুরো তরলটা উত্তপ্ত হতে থাকে। আর হলো বিকিরণ, বিকিরণ পদ্ধতিতে তাপের ক্ষেত্রে মাধ্যমের প্রয়োজন হতেও পারে, নাও হতে পারে। এক্ষেত্রে তাহলে পড়বি পরিবহন, পরিচলন আর হলো বিকিরণ, বিকিরণ পদ্ধতি। হ্যাঁ, এবার আমরা আসব কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপের পরিবহন কি কি বিষয়ের উপর নির্ভর করে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। মনে করো একটা কঠিন পদার্থ আছে, ভালো করে বোঝো। এই যে মনে করো একটা কঠিন পদার্থ আমরা ধরলাম, কঠিন পদার্থটার এইরকম বেদ মনে করো ধরলাম, এইটুকু বেদটা ধরলাম ডি, বেদটা ধরলাম ডি, ক্ষেত্রফলটা ধরলাম এ, তাপ পরিবাহিতাঙ্ক কে, আর উষ্ণ পৃষ্ঠ এবং শীতল পৃষ্ঠে, উষ্ণ পৃষ্ঠে উষ্ণতা ধরলাম আমি থিটা 2, আর শীতল পৃষ্ঠে উষ্ণতা ধরলাম থিটা 1। তাহলে এই যে কঠিন পদার্থের মধ্যে, বা একটা উদাহরণ দিয়েও তোমাদেরকে যদি বলি তাহলে কি হবে, মনে করো এই যে কঠিন পদার্থটা ধরলাম, তাহলে এই দিকে আমি তাপ দিচ্ছি, সেই তাপটা কি আস্তে আস্তে এই প্রান্তে আসবে, তো সেটা কি কি বিষয়ের উপর নির্ভর করবে, ভালো করে বোঝো। কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপের পরিবহন কি কি বিষয়ের উপর নির্ভর করে। মনে করো এই যে কঠিন পদার্থটা, এটার ক্ষেত্রফল ধরলাম আমি এ, এই মোটা মানে বেদটাকে ধরলাম স্মল ডি, উষ্ণ পৃষ্ঠে উষ্ণতা হলো থিটা 2, শীতল পৃষ্ঠে উষ্ণতা হলো থিটা 1, আর আমি ধরলাম টি সময় ধরে তাপ দেওয়া হচ্ছে। তাহলে এই কিউ এর মান কি কি বিষয়ের উপর নির্ভর করে। কিউটা এখানে তাপ প্রকাশ করে, ভালো করে বোঝো। কিউ, কিউ সমান সমান তাপ, তারপর ডি সমান সমান বেদ, কঠিন পদার্থটার বেদ, এ মানে হলো ক্ষেত্রফল, ক্ষেত্রফল, থিটা 2 মাইনাস থিটা 1 হলো উষ্ণতার পার্থক্য, উষ্ণতার পার্থক্য, আর টি মানে হলো সময়। তাহলে এখানে কি কি বিষয়ের উপর নির্ভর করবে, ভালো করে বোঝো। এই কিউ এর মানটা কার সাথে সমানুপাতিক হবে, ক্ষেত্রফল যত বেশি হবে তাপ তত বেশি হবে। তাহলে সরল সম্পর্ক 2 নম্বর, কিউ এর মান উষ্ণতার পার্থক্য যত বেশি হবে তাপ তত বেশি যাবে। তাহলে থিটা 2 মাইনাস থিটা 1 এর সাথেও কি হবে, সরল সম্পর্ক। তারপর সময়, সময় যত বেশি হবে তাপ কিন্তু তত বেশি যাবে, তাহলে এটাও কি সরল সম্পর্ক। আর শুধুমাত্র বেদের সাথে হলো ব্যস্ত সম্পর্ক, ভালো করে বোঝো। তাহলে কিউ প্রপোর্শনাল 1/d। এবার কটাকেই সবকটাকেই যদি আমি একসাথে করি তাহলে আমরা কি পাবো, ভালো করে বোঝো। তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি কিউ প্রপোর্শনাল, যেগুলো উপরে আছে সেগুলো উপরেই থাকবে, আর ডিকে দেখো নিচে আছে, তাহলে ডি নিচে থাকবে, তাহলে উপরে হবে এ থিটা 2 মাইনাস কত থিটা 1 ইন্টু টি বাই কত ডি, বা কিউ সমান সমান কে এ থিটা 2 মাইনাস কত থিটা 1 ইন্টু টি বাই কত ডি। তাহলে এই কেটা কি, কে হলো একটি ধ্রুবক যাকে তাপ পরিবাহিতা বা তাপ পরিবাহিতাঙ্ক বলা হয়। কে একটি ধ্রুবক যাকে যাকে তাপ পরিবাহিতা, যাকে তাপ পরিবাহিতা বা তাপ পরিবাহিতাঙ্ক বলে। তাহলে তাপ পরিবাহিতা বা তাপ পরিবাহিতাঙ্ক ব্যাপারটা কি, ভালো করে বোঝো। আমরা যদি একটা কঠিন পদার্থ নেই যাদের দৈর্ঘ্য একক এবং ক্ষেত্রফল একক, তার মানে দৈর্ঘ্য 1 এবং ক্ষেত্রফল 1 দেখা যায়, সেটা লুডুস ছক্কার ক্ষেত্রে, ভালো করে বোঝো। এই যে লুডুস ছক্কা যদি আমরা করি, বা ঘনক, ভালো করে বোঝো, ঘনকের ছবি কি এইরকম হয়, তাহলে সেক্ষেত্রে কি ঘটনা হবে, তাহলে দেখো কিউ এর যে রাশিমালাটা আছে, কিউ থেকে আমরা কি পাচ্ছি, তাহলে ওখানে এ যদি আমরা 1 ধরি, থিটা 2 মাইনাস থিটা 1 1 ধরি,
তাহলে টি যদি এক ধরি, ডি এক ধরি, তাহলে এগুলো সব এক ধরতে হবে। কে এ এক, ডি এক, টি এক, আর θ2 মাইনাস θ1 এটাও যদি আমরা এক ধরি তাহলে কি পাবো? কিউ সমান সমান কে। এই কে হলো তাপ পরিবাহিতাঙ্ক। তাহলে তাপ পরিবাহিতের সংজ্ঞা কি? এই একক বেদ এবং একক ক্ষেত্রফল যুক্ত। দেখো রাশিমালা থেকে কিন্তু সংজ্ঞাটা আসতেছে, একক বেদ এবং একক প্রস্থচ্ছেদ যুক্ত। বা তোরা বলতে পারিস যে কোনো একক বাহু বিশিষ্ট কোনো ঘনকের দুই বিপরীত পৃষ্ঠে উষ্ণতার পার্থক্য দেখো কত, এক ধরছি না? এই জন্য দুই বিপরীত পৃষ্ঠে উষ্ণতার পার্থক্য যদি এক হয় তাহলে একক সময়ে, টির মানও একক ধরা হয়েছে, এই জন্য একক সময়ে উষ্ণ পৃষ্ঠ থেকে শীতলতর পৃষ্ঠে যে পরিমাণ তাপ লম্বভাবে পরিবাহিত হয় তাকে বলা হয় তাপ পরিবাহিতা বা তাপ পরিবাহিতাঙ্ক। তাহলে তাপ পরিবাহিতা বা তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে? তাপ পরিবাহিতা বা তাপ পরিবাহিতাঙ্ক হলো একক বেদ এবং একক ক্ষেত্রফল যুক্ত কোনো পরিবাহীর দুই পৃষ্ঠে উষ্ণতার ব্যবধান একক হলে একক সময়ে উষ্ণ পৃষ্ঠ থেকে শীতল পৃষ্ঠে লম্বভাবে যে পরিমাণ তাপ পরিবাহিত হয় তাকেই বলা হয় তাপ পরিবাহিতা বা তাপ পরিবাহিতাঙ্ক। তাপ পরিবাহিতা বা তাপ পরিবাহিতাঙ্ক এর এসআই একক এবং সিরিজ একক কিন্তু খুব ভালো করে পড়বে। এর এসআই একক তাহলে কি হবে? এর এসআই একক হলো ডাব্লু এম ইনভার্স কে ইনভার্স, খুব ভালো করে পড়বে। আর কে এর সিজিএস একক হলো কেএল সিএম ইনভার্স ডিগ্রি সি ইনভার্স সেকেন্ড ইনভার্স, খুব ভালো করে পড়বে। হ্যাঁ, এই এসআই এককটা কিন্তু মাঝে মাঝে পরীক্ষা দেয়, খুব ভালো করে পড়বে। হ্যাঁ, তাহলে এটাই হলো তাপ পরিবাহিতা বা তাপ পরিবাহিতাঙ্ক এর রাশিমালা। তাহলে ভালো করে পড়বে। এবার আমরা আসি তড়িৎ রোধ এবং তাপীয় রোধের মধ্যে যে সাদৃশ্য আছে সেখান থেকে তাপীয় রোধের রাশিমালা কি হবে। এই রাশিমালাটাও কিন্তু মাঝে মাঝেই পরীক্ষা দেয়। তড়িৎ রোধ এবং তাপীয় রোধের সাদৃশ্য ভালো করে বোঝো। তড়িৎ রোধ ও তাপীয় রোধের সাদৃশ্য থেকে তাপীয় রোধের রাশিমালা, ভালো করে বোঝো। তড়িৎ রোধ এবং তাপীয় রোধের সাদৃশ্য থেকে তাপীয় রোধের রাশিমালা কি হবে? আমরা যদি কোনো একটা পরিবাহী ধরি যার দৈর্ঘ্য হলো ডি, দৈর্ঘ্যটা ধরলাম ডি, ক্ষেত্রফল ধরলাম এ, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধরলাম এ, ভালো করে বোঝো। উষ্ণতার ডিফারেন্স ধরলাম, উষ্ণ পৃষ্ঠ এবং শীতলতর পৃষ্ঠে উষ্ণতার পার্থক্য ধরলাম θ2 মাইনাস কত θ1, আর ধরলাম টি সময়টা হলো টি সময়ে কিউ পরিমাণ তাপ পরিবাহিত হয়, তাহলে তাপটা ধরলাম কিউ, ভালো করে বোঝো। তার মানে কোনো একটা পরিবাহী ধরলাম যার দৈর্ঘ্য ডি, ক্ষেত্রফল এ, উষ্ণতার পার্থক্য θ2 মাইনাস θ1, সময় হলো টি, তাপের পরিমাণ হলো কিউ। তাহলে তাপ পরিবহনের হার কি হবে বোঝো। তাপ পরিবহনের হারটাকে লেখা হয় কিউ বাই টি দিয়ে। কিউ বাই টির মান কত হবে? কে এ θ2 মাইনাস কত θ1 বাই ডি। তাহলে এখান থেকে একটা জিনিস লক্ষ্য করো, কিউ বাই টি থাকলো, তাহলে উপরে থাকলো θ2 মাইনাস θ1, এই উপরে কত কে এ আছে না, এটা আমি ডির নিচে নিয়ে আসবো, তাহলে ডি বাই কে এ, এটা হলো 1 নং সমীকরণ। ভালো করে বুঝি। সেম, তাহলে এবার আমরা যদি তড়িতের ক্ষেত্রে ধরলাম কোনো একটা পরিবাহীর দুই পৃষ্ঠে বিভবের পার্থক্য হলো V2 মাইনাস বিভব পার্থক্য, ভালো করে বোঝো, বিভব পার্থক্য V2 মাইনাস V1। তাহলে এক্ষেত্রেও দৈর্ঘ্য কত হবে? ডি হবে, ক্ষেত্রফল এ হবে, এবং সময়টা কত? টি সময়ে যদি আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো? আধানের, এবং যদি আধান সেক্ষেত্রে কিউ পরিমাণ প্রবাহিত হয় তাহলে কিউ বাই টি সমান সমান কত? আই, বা ওহমের সূত্র থেকে আমরা জানি আই মানে হলো V2 মাইনাস V1 বাই আর, আর মানে হলো
রো এল বাই এ, তাহলে এখানে রো এল বলতে আমরা দৈর্ঘ্য কত ধরছি ডি, তাহলে ডি বাই এ। তাহলে কারেন্টের ক্ষেত্রে তাহলে কিউ বাই টি, তাহলে এখানেও হবে কিউ বাই টির মান কত পাচ্ছি ভি2 মাইনাস ভি1 বাই রো ডি বাই এ। এটা ধরলাম 2 নম্বর, এটা ধরলাম 3 নম্বর। ভালো করে তাহলে একটু জিনিসটা লক্ষ্য করো। কারেন্টের ক্ষেত্রে তাহলে কোনো একটা পরিবাহীর দৈর্ঘ্য হলো ডি, ক্ষেত্রফল এ, দুই প্রান্তের বিভব পার্থক্য হলো ভি2 মাইনাস ভি1। এই টি সময়ে যদি কিউ পরিমাণ আদান প্রবাহিত হয়, এক্ষেত্রে তড়িৎ প্রবাহ মাত্রা যদি আই হয়, তাহলে কিউ বাই টি মানে হলো আই। এবার আই মানে ওহমের সূত্র থেকে আমরা জানি ভি2 মাইনাস ভি1 বাই আর। আর কি, আর হলো রোধ, আর আর মানে হলো রো ডি বাই এ। রোটা কি, রোকে বলা হয় রোধাঙ্ক, রো মানে হলো রোধাঙ্ক। তাহলে 1 নং এবং 2 নং সমীকরণ যদি আমরা তুলনা করি তাহলে কি পাবো, 1 নং এবং 2 নং সমীকরণ তুলনা করে পাই। তাহলে উপরে এই কথাটা লিখবে 1 নং এবং 2 নং, 1 নং ও 2 নং সমীকরণ তুলনা করে পাই। তুলনা যদি করি তাহলে কি পাবো, 1 নং সমীকরণ দেখো এটা, 2 নং সমীকরণ এটা, তাহলে আর সমান সমান ডি বাই কে এ। খুব ভালো করে পড়বে। ইআই তাপীয় রোধের রাশিমালা, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ইআই তাপীয় রোধের রাশিমালা, ইআই তাপীয় রোধের রাশিমালা ভালো করে পড়বে। এবার 1 নং এবং 3 নং সমীকরণ যদি আমরা কম্পেয়ার করে পাই, তাহলে এখানে দেখো ভি2 মাইনাস ভি1, আর এখানে হলো থিটা2 মাইনাস থিটা1, আর এখানেও ডি বাই এ আছে, এখানেও ডি। তাহলে রোধ জায়গায় কি আছে 1 বাই কে। রো মানে হলো তড়িৎ রোধাঙ্ক, কে মানে হলো তাপ পরিবাহিতাঙ্ক। তাহলে তাপীয় রোধাঙ্ক মানে হলো 1 বাই তাপ পরিবাহিতাঙ্ক। তাহলে ভালো করে পড়বে, তাপীয় রোধাঙ্ক সমান সমান 1 বাই তাপ পরিবাহিতাঙ্ক। তাহলে তোমাদের পরীক্ষায় যদি সম্পর্ক দেয় যে তাপীয় রোধের রাশিমালা নির্ণয় করো, তাহলে এই পর্যন্ত লিখবে। যদি দেখা যায় তাপীয় রোধাঙ্ক সমান সমান 1 বাই তাপ পরিবাহিতাঙ্ক, তাহলে এই পর্যন্ত লিখবে। হ্যাঁ, আর লাস্ট খালি একটা টপিক আছে তোমার, তড়িৎ রোধ এবং তাপীয় রোধের মধ্যে সাদৃশ্য কি আর পার্থক্য কি, এইটুকু একটু পড়ে নেবে। তড়িৎ রোধের ক্ষেত্রে যেমন কোনো পরিবাহীর যেমন দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় তাহলে রোধের মান বৃদ্ধি পাবে, তেমনিভাবে তাপীয় রোধের ক্ষেত্রে পরিবাহীর দৈর্ঘ্য যদি বৃদ্ধি হয় তাপীয় রোধও বৃদ্ধি পাবে। আর দুইটাই হলো তোমার ক্ষেত্রফলের সাথে সমানুপাতিক, মানে ক্ষেত্রফল যত বেশি হবে সেক্ষেত্রে তাপও বেশি যাবে, তড়িৎও বেশি যাবে। হ্যাঁ, তাহলে এগুলো একটু পড়ে নেবে, আর পার্থক্যটাও পড়ে নেবে। তাহলে আজ এই পর্যন্তই থাকলো। তোমাদের যদি কারো তাপ চ্যাপ্টার থেকে যদি কারো কোনো কনফিউশন থাকে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আমি সেগুলোর উত্তর পরবর্তীতে দিয়ে দেবো। আর এখান থেকে টুকিটাকি অঙ্ক পরীক্ষা আসে, অঙ্কগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। থ্যাংক ইউ।